দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যাবেন তারেক রহমান। সকাল 10টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় দেবেন ভাষণ। আজ শেরপুর যাচ্ছেন জামায়াতের আমির। অংশ নেবেন শেরপুর ও জামালপুরের নির্বাচনী জনসভায়। সরগরম দিনাজপুরে নির্বাচনী মাঠ। ভোট টানতে দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন ভোটাররা। এবং চলতি বছর চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। যানজট কমাসহ বাড়বে নাগরিক সুবিধা। কাজ দ্রুত শেষ করায় প্রতিশ্রুতি প্রকল্প পরিচালকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। দীর্ঘ 22 বছর পর কাল খুলনায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে শহর জুড়ে লিফলেট বিতরণ ও মাইকিং শুরু হয়েছে। তারেক রহমানের খুলনা আগমন ঘিরে বড় ধরনের শোডাউন দেবে বিএনপি। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত দিনে শিল্পনগরী খুলনার অসংখ্য কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে হতাশায় দিন পার করছেন। এ অবস্থায় তারেক রহমান শ্রমিকদের কাছাকাছি আসতে চান। এ কারণে জনসভার জায়গা খালিশপুরের শ্রমিক এলাকায় করা হয়েছে। খুলনার জনসভা শেষে একই দিন তিনি যশোরে জনসভায় যোগ দেবেন। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, কাল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে এখন প্রস্তুতি কেমন দেখছেন, এ ব্যাপারে জানাবেন। আগামীকালকে একটা ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে, যেখানে দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। এর আগে তিনি 2004 সালে খুলনার জিয়া হলে একটি প্রোগ্রামে এসেছিলেন, এবং এইটাই হচ্ছে দীর্ঘ 22 বছর পর রাজনৈতিক জনসভা। এবং এই জনসভাকে ঘিরে খুলনার যে কর্মীরা রয়েছে মধ্যে একটা মানে উচ্ছ্বাস, আনন্দ এবং উদ্দীপনা বয়ে যাচ্ছে। কারণ উনি যেখানে জনসভাটি করবেন সেটা হলো খুলনার শিল্পাঞ্চল খালিশপুর, সেই খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে। এবং আপনারা জানেন যে খুলনার যে শিল্পাঞ্চলগুলি ছিল তা এখন প্রায় মৃতপ্রায়, এবং এই শ্রমিক অঞ্চলে উনি এসে আবারও প্রমাণ করতে চাচ্ছেন যে এই খুলনার যে শিল্প কারখানাগুলি আছেন, সেই শিল্প কারখানার যে শ্রমিকরা আছেন তাদের পাশে বিএনপির চেয়ারম্যান রয়েছেন। এবং আমরা এই যে মাঠে দাঁড়িয়ে আছি, এখন মাঠ প্রস্তুতি চলছে স্টেজ বানানোর, এবং সর্বোপরি আশেপাশের যে কাজকর্ম, সেই কার্যক্রমগুলি চলছে, এবং সিটি কর্পোরেশন এবং এর সাথে কাজ করছেন। এবং আমরা গতকালকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলাম। উনি বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এবং চারদিক থেকে এই জনসভা স্থলকে চারদিক থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে রাখা হবে। এবং এখানে যে কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির রফিকুল ইসলাম বকুল, ইনি এসেছিলেন গতকালকে পরিদর্শনে, এবং আজকে ওনারা আসবেন। এবং তারা মাঠটা যাতে দ্রুত প্রস্তুত করা যায় সেই বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং আমরা এখানে দেখছি যে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এখানে কাজ করছেন। নেতাকর্মীরা সহ নেতাকর্মীরাও এসেছেন এই কাজের তদারকি করতে। এবং সার্বিকভাবে বলা যায় যে খুলনায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে। তারেক রহমান এখানে এসে তিনি নেতাকর্মীকে নির্বাচনের জন্য দিক নির্দেশনা দিবেন বলে এখানকার শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন। ইমা, এই ছিল সর্বশেষ। শহীদুল, আপনাকে ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে উল্লেখ করে ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সোহেল রানা ও মীর আনোয়ার হোসেন টুটুলের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই সময় বিএনপির কাছে দেশের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে টাঙ্গাইলকে পর্যায়ক্রমে শিল্পনগরী হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব। এর আগে বিকেলে 2 দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা সেক্টর বিএনপির মনোনীত প্রার্থীরা। জনসভায় বিএনপির চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ আরো ভালো থাকলেই শহীদদের আত্মা শান্তি পাবে। 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল নেই। দেশের বিপদের সময় ফেলে রেখে যায়নি বিএনপি। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, সমালোচনা নয়, রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা দেখতে চায় জনগণ। গোটা উত্তরাঞ্চলে বিএনপি কৃষি নির্ভর হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান তিনি। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যে কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থান সম্ভাবনা থাকবে। পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছু দেখভাল করা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30টায় শহীদ রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবর্দিতে যাবেন। বেলা 11:30টায় শেরপুর শহরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর 12:30টায় জামালপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডাক্তার শফিকুর রহমান। আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময় জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র উপহার দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় ঢাকা 10 আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত গুপ্ত বা সুপ্ত দল নয়। বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে আমির বলেন, একটি দল বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে বিভক্ত করতে চায়। আর বিকেলে কেরানীগঞ্জের জনসভায় গণভোটে হ্যাঁ জয়ী হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অনেকের মধ্যে আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এসেছে, আবার অনেকের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই, দুইটাই দেখছে যাবে। মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো, শিশু আবার বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব। আমরা বলেছি বাংলাদেশে আর কোন ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না। ভোটের খবর। জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ভোটের মোহনায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে আলোচনা। কে হবে আগামীর জনপ্রতিনিধি এবং কাকে দেয়া হবে ভোট, সেই গল্পে মাতোয়ারা প্রায় সব জায়গা, এমনকি বাদ নেই চায়ের দোকানগুলো। তো আজকে এই জনপ্রতিনিধিদের কাছে যে প্রত্যাশার গল্প আছে, সেই গল্পগুলোই শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে প্রথমে শুনতে চাইবো যে আসন্ন যেই জনপ্রতিনিধি যেই আসুক না কেন, তার কাছে আপনার প্রত্যাশা কি রয়েছে?
আমাদের প্রত্যাশা হইল আমাদের এই ঢাকা 16 আসনে যিনি জনপ্রতিনিধি হবে জনগণের ভোটে আইন শৃঙ্খলা বাহিনী এদের কার্যকরী ভূমিকা রাখতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে এবং এলাকা চাঁদাবাজি এগুলোর থেকে জনগণের শান্তি দিতে হবে। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই তো ক্ষমতায় আসবে। আমাদের প্রত্যাশা আমাদের এলাকা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে থাকবে, মা বোনরা যেন ওই সচরাচর চলতে পারে সামাজিকভাবে, তারপরে এলাকার উন্নয়ন করতে পারে, চাঁদাবাজি ওই টেন্ডারবাজি এগুলো যেন বন্ধ থাকে। আমার জাতীয়ভাবে একটা চাওয়া আছে, বিশেষত আমাদের সন্তানরা প্রতি বছর সেশন ফি দিয়ে স্কুলে ভর্তি হয়। আমি এটার তীব্র প্রতিবাদ করি। আমি চাচ্ছি বর্তমান যারা ক্ষমতায় আসবে, জনগণ যাদের ম্যান্ডেট দেবে, এরা যেন এই বিষয়টা একটু চিন্তা করে। আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারি নাই। আমাদের সন্ত্রাস, তারপরে দুর্নীতি, এইগুলো যদি নির্মূল হয় তাহলে বাংলাদেশটা সুন্দর হবে, সবার জন্য ভালো হবে। আমরা যেখানে যাই, চিকিৎসা ব্যবস্থা যাই, সেখানে করাপ্টেড। আমরা শিক্ষা ব্যবস্থা, সেখানেও সমস্যা। আমাদের যদি একটা ফ্যামিলি 3টে বাচ্চা থাকে, তাকে ভর্তি করতে হয়, তখন আমাদের হিমশিম খেতে হয়। কোনো খুন দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করবে এরকম পরিবেশ থেকে আমরা বাঁচতে চাই, যেন ভবিষ্যতে এরকম সমাজ আর গঠিত না হয়, যে সমাজ আমরা অতীতে দেখে আসছি। সবার আগে চাওয়া সুন্দর একটি দেশ, সুন্দর একটি নির্বাচন এবং জনগণের ম্যান্ডেটে হওয়া একজন জনপ্রতিনিধি এবং তার কাছেই প্রত্যাশা যে আসন্ন এই যেই ক্ষমতায় আসুক না কেন সে যেন একটি গুম খুন মুক্ত দেশ দিতে পারে। তো এই ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসন্ন যেই জনপ্রতিনিধি আসবেন তার কাছে জনগণের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে নির্বাচনী মাঠ সরগরম করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। নিজ ও দলের পক্ষে ভোট টানতে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, আর ভোটাররাও করছেন নানা হিসেব। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা প্রতিদিনই গণসংযোগ করে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিনাজপুর জেলায় 6টি আসনে মোট ভোটার 26,60,734 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,29,457 জন, নারী ভোটার 13,31,255 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 22 জন। 6টি আসনের মধ্যে দিনাজপুর 1, 2 ও সদর 3 আসনের বিএনপির সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের। এছাড়াও জাতীয় পার্টি ও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন সামনে রেখে এখন মাঠে ঘাটে, বাজার ও চায়ের দোকানে ভোটারদের মধ্যে চলছে নির্বাচনী কথোপকথন। অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। এমন প্রার্থীকে কামনা করছি যিনি সাধারণ জনগণের জন্য সহায়ক হবেন, মানুষের সাথে সবসময় থাকবে। আমরা এরকম একটি প্রার্থী চাচ্ছি। এমন একজন প্রার্থী চাই, সৎ, নির্ভীক, সাহসী। বীরগঞ্জ কাহারোল নিয়ে গঠিত দিনাজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম, আর জামায়াতের প্রার্থী মতিউর রহমান ভোটযুদ্ধে নেমেছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। বীরগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 200 বিশিষ্ট হাসপাতাল এবং পূর্ণাঙ্গ হাসপাতাল রূপান্তর। সততার সাথে কোনো রকম ঘুষের বিনিময় যেন না হয়, কোনো কাজ দুর্নীতির বিনিময়ে কোনো কাজ না হয়, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বীরগঞ্জকে আরো গড়ে তুলতে হবে। এদিকে বিরল ও বোচাগঞ্জ নিয়ে দিনাজপুর 2 আসনে ভোট চাইতে দৌড়ঝাঁপ করছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এলাকার কাজ করতে চাই। সাধারণ মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী মানুষ কি চায়, মানুষের কি চাওয়া, সেটাকে মূল্যায়ন করে আমরা কাজ করতে চাই। যতগুলি জায়গাতে গিয়েছি, হাট বাজারে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, সাধারণ মানুষ আমাকে তারা গ্রহণ করছে। বিরল বোচাগঞ্জে যতটুকু গণসংযোগে বেড়ে হয়েছি, স্বতঃস্ফূর্ত ছাড়া। আর দিনাজপুর 3 তথা সদর আসনে ভোটের মাঠে সমালতালে ছুটছেন বিএনপি ও জামায়াত। ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণ কিন্তু আগামী 12 তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সম্মানিত ভোটারবৃন্দের কাছে দোয়া চাচ্ছি, ইনশাআল্লাহ আগামীর বিজয়ের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। 3,438 বর্গ কিলোমিটারের এই জনপদে মাদক নিয়ন্ত্রণ ও কৃষি অর্থনীতির উন্নয়নে যারা কাজ করবে তাকেই সংসদে পাঠাতে চান এখানকার মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
চলতি বছরই চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। তাতে শহরে যানজট কমা সহ বাড়বে নাগরিক সুবিধা। তবে নানা জটিলতা, সময় ও ব্যয় বাড়িয়েও এখনও পুরোপুরি কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি কাজ শেষ করে চলতি বছরই রাস্তাটি চালু করে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক সুমন কুমার দের। প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। চট্টগ্রাম নগরবাসীর সুবিধার্থে 2017 সালে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট পর্যন্ত 9 কিলোমিটার বাঁধ কাম সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে নানা প্রতিকূলতায় প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সিডিএ। তাতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে প্রকল্প ব্যয়। তবে চলতি বছরে সড়ক চালুর আশা করছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 85% কাজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষায় পানি নিষ্কাশনে 12টি সুইচ গেট সহ স্থাপন করা হবে পাম্প। তাতে কমে আসবে নগরীর জলবদ্ধতা। সিডিএ এত সুন্দর একটা রাস্তা উপহার দিছে আমাদের চট্টগ্রামবাসীকে, আমরা এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন ব্রিজ থেকে কালুঘাট ব্রিজ যাইতে আপনার 10 মিনিটও লাগে না। শহরের যানজটও কমবে। আর যেগুলো সুইচ গেট করছে এগুলো জলবদ্ধতার জন্য এগুলো হচ্ছে আর কি। নতুন ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত খুব সুন্দর আসা যাওয়া হবে, এরিয়াবাসীর জন্য সুবিধা হবে, চট্টগ্রামবাসীর জন্য এটা অনেক আনন্দের বিষয়। বর্তমান পরিস্থিতি বেশি ফেস করতেছি কোথায়? যানজট। এই যানজটের যে ভোগান্তিটা আমাদের পক্ষে এটা কমবে। 9 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তাটির বেশিরভাগ কাজই হয়ে গেছে। বাকি কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই রাস্তাটি চালু করে দেওয়া সম্ভব হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রজেক্টটার এই পর্যন্ত প্রায় 85% কাজ সমাপ্ত হয়ে গেছে। শুধুমাত্র কালুঘাট প্রান্ত এবং সামান্য সেতু 2 প্রান্তে 1/2 কিলোমিটার করে বাকি রয়েছে। এই 2 প্রান্তের 1 কিলোমিটার যদি আমরা শেষ করতে পারি, আমরা আশা করছি প্রজেক্টটা আমরা আগামী ডিসেম্বরের আগেই এই বছরের মধ্যে প্রজেক্টটা আমরা রাস্তাটা চালু করতে পারবো। শুরুতে 2310 কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হলেও বর্তমানে ব্যয় বেড়ে হয়েছে 2979 কোটি টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 2 টাকা করে কমানো হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন দামে প্রতি লিটার অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা, ডিজেল 100 টাকা এবং কেরোসিন 112 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের আফতাবগঞ্জে পিপলস অরিয়েন্ট প্রোগ্রাম কমপ্লিটমেন্টের 307তম শাখার উদ্বোধন করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাহিদুর রহমান। ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম নির্বাচনী প্রচারণায় ছাগলনাইয়া মহামায়া উত্তর যশপুর গ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মানিকগঞ্জের ঘিওরে সিংজুরিতে উৎসবমুখর পরিবেশে ব্লুমিং রোজ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ 2 আসন 2500 বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে ধানের শীষে ভোট দিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নে বিএনপির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট 3 আসনের প্রতিদ্বন্দ্বীকারী 6 প্রার্থীকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন লালমনিরহাট জেলা কমিটি। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনব্যাপী জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে রংপুর সেক্টর কমান্ডারের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। খুলনার তেঁতুলতলা সহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার, প্রচারণা ও গণসংযোগ করেছেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিপির প্রমিসিং প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর উদ্যোগে খেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ে জয়পুরহাট 2 আসনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় আল নূর সার্টিফিকেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সপ্তাহব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি 299 নং সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাজবাড়ী 1 আসনে ধানের শীষের প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতে অঙ্গীকারে ফরিদপুর নগরকান্দায় ইসলামী আন্দোলনের নির্বাচনী গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে মহাদেবপুর শ্মশানঘাট মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভোট প্রার্থনা করেন মানিকগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী SA জিনহা কবির। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের বহুল সমালোচিত জাতীয় নির্বাচন চলাকালে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 170 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এমনটি জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার দফতরের তথ্য মতে 2025 সালের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অন্তত 408টি সামরিক বিমান হামলা চালানো হয়। নির্বাচনটিকে আগেই প্রহসন আখ্যা দিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন। জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, এই নির্বাচন সেনাবাহিনী সাজানোভাবে আয়োজন করেছে এবং বিরোধী প্রার্থী ও কয়েকটি জাতিগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। তিনি জানান, ভয় ও সহিংসতার মধ্যেই মানুষ ভোট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, যা মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থী। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম করেছে, 46 আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জাতীয় সংসদে নির্বাচন। সিরাজগঞ্জে তারেক রহমান, দেশ পরিচালনার অভিজ্ঞতা ও গুণ শুধু বিএনপিরই আছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমান, নির্বাচন বাধাগ্রস্ত করতে অগণতান্ত্রিক শক্তির গুপ্তচর বিভ্রান্তি ছড়াচ্ছে। কুমিল্লা ও কেরানীগঞ্জে জামায়াতের আমির, চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই। সমকাল শিরোনাম করেছে, জামায়াতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না, জনসভায় তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, জনগণের শক্তি আগামীর বাংলাদেশ, ন্যায্যতা, নিরাপত্তা ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা। যুগান্তর শিরোনাম করেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি। ভারত EU FTA চুক্তি, তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত। দ্য ডেইলি স্টার, strike over DP World deal cripples CTG port, government CPA negotiating contract with UAE-based company. Be wary of vote theft and ballot stuffing. Tariq urges voters in Tangail, Sirajganj, pledges export of heritage items. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যাবেন তারেক রহমান। সকাল 10টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় দেবেন ভাষণ। আজ শেরপুর যাচ্ছেন জামায়াতের আমির, অংশ নেবেন শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায়। সরগরম দিনাজপুরে নির্বাচনী মাঠ, ভোট টানতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন ভোটাররা। এবং চলতি বছর চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। যানজট কমা সহ বাড়বে নাগরিক সুবিধা, কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি প্রকল্প পরিচালকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকালে 11টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।